হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি আজকে আবারও তোমাদের সামনে আসলাম। আজকে আমরা মূলত আলোচনা করব লিমিটিং বিক্রিয়ক, অণু, পরমাণু, কোনো বিক্রিয়া থেকে অণু পরমাণুর সংখ্যা, তার আয়তন, তার ভর নির্ণয়। তো চলো শুরু করা যাক। আমি যদি বলি পরমাণু, প্রথমে আমি আসি পরমাণুতে। আমি যদি বলি পরমাণুটা কি, তাহলে পরমাণু বলতে আমরা বলবো কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে পরমাণু। কোন মৌলিক পদার্থের স্বতন্ত্র বৈশিষ্ট্য বিশিষ্ট ছোট কণাকে, সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে বলা হচ্ছে পরমাণু। তাহলে পরমাণু কার সাথে জড়িত? মৌলিক পদার্থের সাথে জড়িত। বলছি পরমাণু বলতে আমরা বুঝতেছি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে পরমাণু। আর অণুটা কি? তাহলে যদি আমরা বলি অণু কি, অণু হচ্ছে কোন যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলছি অণু। তাহলে একটা জিনিস চিন্তা করো, যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ অণু দ্বারা গঠিত, মৌলিক পদার্থ পরমাণু দ্বারা গঠিত। তো যৌগিক পদার্থ কি পরমাণু দ্বারা গঠিত নয়? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা জানি যৌগিক পদার্থকে যদি ভাঙা হয়, যৌগিক পদার্থকে যদি ভাঙা হয় তাহলে আমরা অণু পাবো। আর অণুকে যদি ভাঙা হয় তাহলে আমরা যদি আমরা যৌগিক পদার্থকে ভাঙি তাহলে আমরা কি পাবো? অণু পাবো। আর অণুকে যদি ভাঙি তাহলে আমরা অসংখ্য পরমাণু পাবো। অসংখ্য বলতে কোনোটাতে দুইটা হতে পারে, কোনোটাতে তিনটা হতে পারে, 3, 4, 5 এরকম যে কোনো একটা সংখ্যা হতে পারে। তাহলে অণু আর পরমাণুর মধ্যে মূলত পার্থক্য এই জায়গায়, অণু গঠিত পরমাণু দ্বারা, দুই বা ততোধিক পরমাণু দ্বারা একটা অণু গঠিত। আর এক, দুই বা একটা, দুইটা, তিনটা অণু পরস্পরের সাথে যুক্ত হয়েও একটা যৌগিক পদার্থ হতে পারে। তো বেসিক্যালি আমরা জানি অণু কোন যৌগিক পদার্থ বলতে সেই অণু দুই বা ততোধিক অণু দ্বারা একটা যৌগিক পদার্থ গঠিত হতে পারে, কিন্তু অণু দ্বারা কখনো মৌলিক পদার্থ গঠিত হয় না। পৃথিবীতে যত অণু পরমাণু আছে তারা দুইটা সিচুয়েশনে, অর্থাৎ দুইটা অবস্থায় পৃথিবীতে বিরাজ করে। ঠিক আছে, সেই দুটো অবস্থা কি? একটা আমরা বলতেছি এসটিপি, আরেকটা আমরা বলতেছি এসএটিপি। এসটিপি মানে কি? এসটিপি বলতে বলছি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আমরা এসএটিপি বলতে বুঝতেছি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, তাহলে আমি আমি যেহেতু বললাম তোমাদের যে সকল অণু বা পরমাণু, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ পৃথিবীতে দুইটা কন্ডিশনে থাকে, দুইটা সিচুয়েশনে থাকে। মানুষ যেমন থাকে কি সুখে আর দুঃখে, তেমনি সকল পদার্থরা থাকে এসটিপি তে এবং অথবা এসএটিপি তে। একটা মানুষ যদি দুঃখে থাকে সে আবার সুখে থাকতে পারে না, যখন সুখে থাকে তখন তার দুঃখ থাকে না। তো এইরকম, তো যখন কোন একটা পরমাণু এসটিপি তে থাকবে তখন তার পক্ষে সম্ভব নয় এসএটিপি তে থাকা, আবার যখন সে এসএটিপি কন্ডিশনে থাকবে তখন তার পক্ষে সম্ভব নয় এসটিপি তে থাকা। তো আমরা দেখে নিই এসটিপির কন্ডিশনটা কি 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 হলে একটা এসটিপি সিচুয়েশন তৈরি হয়। দেখো, এসটিপি, দেখো এসটিপি হতে হলে আমাদের প্রেসার, প্রেসার হবে কত? 180 atm। ওকে, টেম্পারেচার কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস or 273 কেলভিন। আমরা জানি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্কেলের সাথে কেলভিন তাপমাত্রা স্কেলের পার্থক্য 273। এই জন্য আমরা ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি 273 যোগ করে দিই তাহলে আমরা পাবো কেলভিন স্কেল। আবার কেলভিন থেকে 273 মাইনাস করে দিলে তাহলে আমরা পাবো ডিগ্রি সেলসিয়াস স্কেল। ওকে, আর এখানে ভলিউম কত হবে? এখানে ভলিউম হবে
22.4 লিটার। এখানে ভলিউম হবে 22.4 লিটার। ওকে, তাহলে এই তিনটা কন্ডিশন যদি কোনো পরমাণু ফিল আপ করে একই সাথে, তাহলে আমরা বলবো ওই পরমাণু, ওই অণু, ওই পদার্থটি এসটিপি তে আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার কন্ডিশনে সেই পদার্থটি আছে। তাহলে আর আরেকটা কথা মনে রাখবে, এই এসটিপি এর আরেকটা নাম হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, তাহলে এসটিপি এর আরেকটা নাম হচ্ছে এনটিপি, নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে আমরা কেন বললাম এই পি, টি আর ভি এর সাথে একটা খুব তিনটা প্যারামিটারের সাথে, পি, টি, ভি এর তিনটা প্যারামিটারের সাথে একটা চমৎকার সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থের পি যদি 1 অ্যাটমোস্ফিয়ার করি এবং টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন করতে পারি, তাহলে তার ভলিউম অবশ্যই 22.4 লিটার হবে। ঠিক আছে, আবার যদি আমরা ওই পদার্থটিকে পদার্থের আয়তন যদি আমরা 22.4 লিটার করি এবং টেম্পারেচার যদি 273 কেলভিনে মেইনটেইন করতে পারি, তাহলে তার চাপ অবশ্যই 1 অ্যাটমোস্ফিয়ার হবে। অর্থাৎ এই তিনটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। যে কোনো দুইটা যদি আমরা ঠিক করি, তাহলে অপরটি অটোমেটিক্যালি তার এসটিপি কন্ডিশনে চলে আসবে। এসএটিপি এর ক্ষেত্রে প্রেসার কত হবে, টেম্পারেচার কত হবে, ভলিউম কত হবে আমাকে বলো দেখি। এখানে আমরা জানি প্রেসার হবে এখানে 100 কিলো প্যাসকেল। কত? 100 কিলো প্যাসকেল অথবা 10⁵ প্যাসকেল। ঠিক আছে, অথবা 10⁵ প্যাসকেল। আমরা জানি 1 কিলো প্যাসকেল ইকুয়াল 1000 প্যাসকেল। আর এখানে টেম্পারেচার হবে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিন স্কেলে কত হবে? আমরা জানি কেলভিন স্কেলে করতে গেলে ডিগ্রি সেলসিয়াসের সাথে কত যোগ করতে হয়? 273 যোগ করতে হয়। তাহলে 273 যোগ করতে হয়। তাহলে কেলভিন। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। আর ভলিউম কত হবে? যখন একটা কোনো গ্যাসের চাপ যদি 100 কিলো প্যাসকেল এবং টেম্পারেচার 298 মেইনটেইন করতে পারি, তাহলে তার ভলিউম অবশ্যই হবে 24.789 লিটার। আবার কোন পদার্থের যদি ভলিউম 24.789 লিটার এবং টেম্পারেচার যদি 298 এ যদি মেইনটেইন করতে পারি, তাহলে তার প্রেসার অবশ্যই 100 কিলো প্যাসকেলে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, বা 100 কিলো প্যাসকেল হবে। তাহলে আমি যদি এখন আসি মোল সংখ্যা বলতে আমি বলেছিলাম যে Na সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক কোন পরমাণুকেই বলা হচ্ছে বা কোন অণুকেই বলা হচ্ছে 1 মোল। যদি বলা হয় হাইড্রোজেন 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো হাইড্রোজেন Na সংখ্যক হাইড্রোজেন পরমাণুকেই আমরা বলছি 1 মোল হাইড্রোজেন পরমাণু। যদি বলা হয় 1 মোল হাইড্রোজেন অণু, তাহলে আমরা বলবো Na সংখ্যক হাইড্রোজেন অণুকেই বলা হচ্ছে 1 মোল হাইড্রোজেন অণু। তাহলে চলো আমরা একটু দেখে নেই। 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান কি হবে?
1 মোল হাইড্রোজেন পরমাণু সমান হবে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু। আর যদি বলা হয় 1 মোল, যদি বলা হয় 1 মোল হাইড্রোজেন অণু সমান কি হবে, তাহলে আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অণু। তার মানে আমরা এখানে বলতে পারি 6.023 ইনটু 1023 টি হাইড্রোজেন পরমাণু, আর এখানে আমরা বলতে পারি 6.023 ইনটু 1023 টি হাইড্রোজেন অণু। ঠিক আছে, তাহলে আমরা 1 মোল বলতে আমরা নির্দিষ্ট সংখ্যক একটা পরমাণু বুঝতে পারছি। অক্সিজেন এর পারমাণবিক ভর কত? 16 গ্রাম। কিন্তু অক্সিজেন এর আণবিক ভর কত হবে? অক্সিজেনের আণবিক ভর কত হবে? 32 গ্রাম। কেন 32 গ্রাম? কারণ অক্সিজেন অণু আণবিক ভর বলতে আমি কি বলেছিলাম? অণু। আর পারমাণবিক ভর বলতে আমি বলেছিলাম পরমাণু। এখানে পরমাণু বলতে শুধুমাত্র একটি হাইড্রোজেন পরমাণু, আর এখানে অণু বলতে আমরা বলছি দুটি হাইড্রোজেন পরমাণু। সেই জন্য যেহেতু এখানে একটি হাইড্রোজেন 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর 16 গ্রাম, আর এখানে 2 মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে? তাহলে অবশ্যই 32 গ্রাম। মোল সংখ্যা আণবিক ভর নির্ণয়। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? ধরো 30 মোল হাইড্রোজেন এর আণবিক ভর কত? তোমাকে বললো 30 মোল হাইড্রোজেনের আণবিক ভর কত? তাহলে আমরা কি জানি? আমরা জানি, তোমরা কি বলবো? আমরা জানি 1 মোল হাইড্রোজেন এর আণবিক ভর কত? 2 গ্রাম। আমরা জানি 1 মোল হাইড্রোজেনের আণবিক ভর 2 গ্রাম। তাহলে 30 মোল হাইড্রোজেনের আণবিক ভর কত হবে? 2 ইনটু 30, তাহলে 60 গ্রাম। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে 30 মোল হাইড্রোজেনের আণবিক ভর কত হলো? 60 গ্রাম। তাহলে আমরা যদি বলি 1 মোল কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর কত হবে? 44 গ্রাম। ঠিক আছে, তোমাকে বললো 260 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল কার্বন ডাই অক্সাইড থাকে? তাহলে আমরা জানি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড। অতএব 1 গ্রাম সমান কি হবে? অতএব কত দেওয়া আছে? 260 গ্রাম। তাহলে কি হবে আমাদের? 5.90 মোল।
আমরা বলতে পারবো 260 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 5.90 মোল। তাহলে এরকম আমরা বলতে পারি 12 গ্রাম হাইড্রোজেন অণু সমান কত মোল হাইড্রোজেন অণু। তাহলে আমরা কি করে বের করব? অণু সমান 1 মোল হাইড্রোজেন, অতএব 1 গ্রাম সমান কি হবে? অতএব 12 গ্রাম সমান হবে হাইড্রোজেন। তাহলে দেখো আমরা এই জিনিসটাকে একটু অ্যানালাইসিস করো। তাহলে আমরা কি বলতে পারি? উপরে আছে 12, উপরে 12টা কি? এই যে ভর, এটা ভর, আর নিচে আমরা কি দিলাম? এটা হলো আণবিক ভর। নিচে আমরা কি দিলাম? এই যে 2, এই 2টা কি? এটা হলো আণবিক ভর। তাহলে আমরা এই ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কি? মোল। এই যে সংখ্যা, তাহলে মোল সংখ্যা ইকুয়াল আমরা বলতে পারি কোন পদার্থের ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই তার মোল সংখ্যা। অর্থাৎ মোল সংখ্যা মানে তার ভর এবং আণবিক ভরের অনুপাত। মোল সংখ্যা ইকুয়াল হচ্ছে ভর ভাগ আণবিক ভর। ভরটা হচ্ছে W ওয়েট দ্বারা প্রকাশ করা হয়, আর আণবিক ভরকে M দ্বারা প্রকাশ করা হয় থাকে, অর্থাৎ মলিকুলার ওয়েট, আর এটা হচ্ছে শুধুমাত্র ওয়েট। এই জন্যই আমরা বলে থাকি মোল সংখ্যাকে প্রকাশ করা হয় N দ্বারা। ঠিক আছে, নাম্বার N দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য আমরা বলে থাকি N ইকুয়াল W/M, অর্থাৎ ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা পাবো মোল সংখ্যা। তার প্রশ্নটা একটু খেয়াল করো, 220 গ্রাম মিথেনকে পোড়ালে এসটিপি তে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? তাহলে এখানে আমরা মিথেনকে পোড়াবো, আমরা জানি মিথেনকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই অথবা দহন করি তাহলে আমরা পাবো কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে সবার আগে তোমাদের সমতা করে নিতে হবে। সমতা কিভাবে করবো? এখানে আমরা মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, কি পেয়েছি? কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বন কয়টা? একটা। কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা? চারটা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তাহলে আমরা 2 দিয়ে দিলাম, 2 গুণ 4 হয়ে গেল। আর এই দেখো অক্সিজেনের সংখ্যা এখানে হয়ে গেল, এখানে আছে কয়টা? দুইটা। তাহলে সামনে আমাদের কি দিয়ে দিতে হবে? 2 দিয়ে দিতে হবে। তাহলে বিক্রিয়াটা সমতা হয়ে গেল। তাহলে খেয়াল করো, এখন এখানে 1 মোল মিথেনের সাথে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে। কতখানি? এখানে 1 মোল মিথেন। তাহলে আমরা বলবো 1 মোল মিথেন, 1 মোল মিথেন সমান কত গ্রাম? আমরা জানি কার্বনের আণবিক ভর 12, হাইড্রোজেন 4। কার্বনের আণবিক ভর 12, হাইড্রোজেনের 1, তাহলে 4টা হাইড্রোজেন আছে, একটা কার্বন আছে, তাহলে 12 আর 4 16 গ্রাম। 16 গ্রাম থেকে আমরা পাচ্ছি এখানে 1 মোল। 1 মোল মানে মিথেন থেকে আমরা পাচ্ছি 1 মোল কার্বন ডাই অক্সাইড। আর আমরা জানি এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। তাহলে আমরা এক কথায় বলতে পারি 16 গ্রাম থেকে পাই 22.4 লিটার। তাহলে 1 গ্রাম থেকে কত পাবো? 22.4 অতএব 220 গ্রাম থেকে কত পাবো? 308 লিটার। ঠিক আছে, আমরা কি পাবো? 220 গ্রাম মিথেনকে পোড়ালে আমরা পাবো
308 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা পাবো। ঠিক আছে, এটা কোন কন্ডিশনে? এসটিপি তে। আমরা এখন দেখব লিমিটিং বিক্রিয়ক কি। লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে যখন দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন কোনো পদার্থ গঠিত হয়, সেই সময়ে যে পদার্থটি অর্থাৎ যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটিকেই বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি কোন রাসায়নিক বিক্রিয়া চলাকালে যে বিক্রিয়কের ঘাটতির কারণে কোন রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যায় সেই বিক্রিয়াকেই বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যেমন আমরা জানি নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে দুই মুখ অ্যামোনিয়া তৈরি করে। এখানে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, ফলে আমরা পাই 2 মোল অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে 1 মোলের সাথে লাগে 3 মোল, অর্থাৎ 1:3 অনুপাত। এটা অনুপাত কত? 1:3। তাহলে এই নাইট্রোজেন 1 মোল আর এটা লাগে 3 মোল। যদি আমি এই বিক্রিয়াতে নাইট্রোজেন নিলাম আমি 6 মোল আর হাইড্রোজেন নিলাম আমি 8 মোল, তাহলে কোনটা আগে শেষ হয়ে যাবে? আমরা জানি 1 মোল নাইট্রোজেনের জন্য দরকার 3 মোল হাইড্রোজেন। তাহলে এখানে আমি নাইট্রোজেন নিয়েছি কতখানি? 6 মোল। তাহলে 1 মোলের জন্য দরকার কতখানি? 3 মোল। তাহলে আমাদের 6 মোলের জন্য কতখানি দরকার? তাহলে 6 × 3 18। অর্থাৎ আমি যদি 6 মোল নাইট্রোজেনের সাথে সম্পূর্ণ বিক্রিয়াটা ঘটাতে চাই তাহলে আমার 18 মোল হাইড্রোজেন দরকার। কিন্তু আমার হাইড্রোজেন আছে কতখানি? 8 মোল। তাহলে আমার সবার আগে শেষ হয়ে যাবে নাইট্রোজেন আগে শেষ হয়ে যাবে নাকি হাইড্রোজেন আগে শেষ হয়ে যাবে? যদি 6 মোল নাইট্রোজেন 8 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সবার আগে শেষ হয়ে যাবে হাইড্রোজেন। এটা যদি থাকে 6 মোল, এটা যদি থাকে 8 মোল, তাহলে সবার আগে শেষ হয়ে যাবে হাইড্রোজেন। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, কারণ এর সাথে বিক্রিয়া করতে গেলে আমার দরকার 18 মোল, কিন্তু এখানে আছে কত? 18 মোল। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ায় হাইড্রোজেনটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন আমরা দেখব লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে কিভাবে কোনো উৎপাদ অথবা অন্য কোনো বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা বলবো 250 গ্রাম নাইট্রোজেনের সাথে 42 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করলে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে। তাহলে আমি বিক্রিয়াটা আবার লিখছি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া তৈরি হয়, কিন্তু বিক্রিয়াটা সমতা করলে আমরা দেখতে পাবো 3 মোল হাইড্রোজেন থেকে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে 2 মোল অ্যামোনিয়া পাওয়া যায়। তাহলে এখানে নাইট্রোজেনের আণবিক ভর কত? আমরা নাইট্রোজেন আণবিক ভর জানি 28 গ্রাম। আর এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত? আমরা হাইড্রোজেনে জানি 2, যেহেতু এখানে 3 মোল আছে এজন্য 6 গ্রাম। ঠিক আছে, আর এখানে আমরা অ্যামোনিয়ার জন্য আমরা জানি 17 গ্রাম, যেহেতু দুইটা আছে এজন্য। তাহলে একটা জিনিস দেখা যায়, এখানে আমরা দেখে নেই এই 6 গ্রাম হাইড্রোজেনের জন্য কত গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম নাইট্রোজেন দরকার। তাহলে আমরা জানি 6 গ্রামের জন্য লাগে 28 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কত হবে? 28 ভাগ 6 গ্রাম। আর এখানে আমরা হাইড্রোজেন নিয়েছি কতখানি? 42 গ্রাম। তাহলে 42 গ্রামের জন্য কত হবে? তাহলে এটা হিসাব করে এটা দাঁড়াবে 196 গ্রাম। তাহলে কিন্তু আমাদের নাইট্রোজেন আছে কতখানি? 250 গ্রাম। তাহলে এখানে সবার আগে শেষ হয়ে যাবে কোনটা? 250 গ্রাম থেকে 196 বিক্রিয়া করলে আরো 54 গ্রাম থেকেই যায়, তাহলে আমাদের শেষ হয়ে যাবে এই 42 গ্রাম হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা কি? লিমিটিং
এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আর নাইট্রোজেনটা ওর সাথে সম্পূরক বিক্রিয়ক। তাহলে আমাদের এই হাইড্রোজেনের পরিমাণের উপর নির্ভর করে আমাদের অ্যামোনিয়ার পরিমাণটা বের করা যাবে। তাহলে আমরা এখানে 6 গ্রামের জন্য অ্যামোনিয়া পাই কতখানি 34 গ্রাম। তাহলে 6 গ্রাম থেকে পাই 34 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে কত পাবো 34/6 এন্ড এই 42 গ্রাম থেকে আমরা কত পাবো, তাহলে এটা হিসাব করলে কত দাঁড়াবে 238 গ্রাম। এই বিক্রিয়া থেকে আমরা জানি 6 গ্রাম হাইড্রোজেন থেকে আমরা পাই 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে আমরা 42 গ্রাম থেকে কত পাবো, 42 গ্রাম থেকে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে 238 গ্রাম অ্যামোনিয়া পেয়ে থাকি। তাহলে আমাদের এটাই অ্যানসার। বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছি লিমিটিং বিক্রিয়কের উপরে, তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে অ্যানসারটা। ওকে, তাহলে তোমাদের জন্য প্রশ্নটা হচ্ছে 40 গ্রাম অক্সিজেন ও 15 গ্রাম হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করলে কত মোল পানি পাওয়া যাবে। তোমরা এটা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো সবাই ভালো থাকো, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।